রোমান্স, ফ্যাশন আর শিল্পের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে একটি চমৎকার দেশের ছবি। বলা হয়ে থাকে এই দেশটিতে নাকি বাতাসেও প্রেম উড়ে বেড়ায়। বলছি পৃথিবীর সবচেয়ে বেশি পর্যটক সমাগমের দেশ ফ্রান্সের কথা। কিন্তু আইফেল টাওয়ার আর পারফিউমের বাহিরেও এই দেশটির রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস, বিশ্বজয়ী ফুটবল আর জিভে জল আনা সব খাবারের দারুণ গল্প। চলুন আজ ঘুরে আসি শিল্প আর সৌন্দর্যের রাজধানী ফ্রান্স থেকে। পশ্চিম ইউরোপের একেবারে হৃৎপিণ্ডে অবস্থিত ফ্রান্স। এর একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে ভূমধ্যসাগর, আর সীমানায় পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে সুবিশাল আল্পস পর্বতমালা। দেশটির আয়তন প্রায় 5,51,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 6,80,00,000। ফ্রান্সের ইতিহাস যেন গায়ে কাটা দেওয়া থ্রিলার। অষ্টাদশ শতকের শেষে সাধারণ মানুষ যখন অনাহারে ধুঁকছে, রাজা ষোড়শ লুই ও রানী মেরি অ্যান্টোইনেট তখন বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন। কথিত আছে মানুষের রুটি নেই শুনে রানী তাচ্ছিল্য করে বলেছিলেন, রুটি নেই তো কি হয়েছে, তারা কেক খাবে। এই ক্ষোভ থেকেই 1789 সালের সাধারণ মানুষ বাস্তিল দুর্গে আক্রমণের মাধ্যমে শুরু করে ফরাসি বিপ্লব। বিশ্বকে সাম্য ও স্বাধীনতার পথ দেখালেও এর পরের ইতিহাস ছিল ভয়ঙ্কর। রাজতন্ত্রের পতন ঘটিয়ে গিলোটিন নামের এক নিষ্ঠুর যন্ত্রে রাজারানী সহ হাজারো অভিজাত মানুষকে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়। বিপ্লবের এই বিশৃঙ্খলার মাঝেই উল্কার মতো উত্থান ঘটে সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টের। নিজেকে সম্রাট ঘোষণা করে তিনি বেরিয়ে পড়েন ইউরোপ জয়ে। তার দুর্ধর্ষ সামরিক কৌশলের কাছে প্রায় পুরো ইউরোপই মাথা নত করেছিল। ওয়াটারলুর যুদ্ধে হেরে নির্বাসনে গেলেও ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় বীর। এবার আসি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনায়। 1830 সালে ফ্রান্সে বিপ্লব চলাকালে রাজা দশম চার্লস সিংহাসন ছাড়তে বাধ্য হন। নিয়ম অনুযায়ী তার ছেলে 19তম লুই নতুন রাজা হন। কিন্তু চারিদিকে বিদ্রোহীদের ঘেরাও এবং স্ত্রীর প্রাণ বাঁচানোর আকুতির মুখে পড়ে মাত্র 20 মিনিট পরেই তিনিও সিংহাসন ছেড়ে দেন। আর এভাবেই তিনি পরিচিত হন মাত্র 20 মিনিটের রাজা হিসেবে। অর্থনীতির দিক থেকে ফ্রান্স বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি। তবে তাদের অর্থনীতির মূল জাদুকাঠি লুকিয়ে আছে লাক্সারি বা বিলাসবহুল পণ্যের বাজারে। লুই ভিটন, শ্যানেল কিংবা ডিওয়ের মতো বিশ্বের সবচেয়ে নামি দামি ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্মস্থান কিন্তু এই ফ্রান্সই। শুধু ফ্যাশন নয়, এয়ারবাসের মতো প্রতিষ্ঠান নিয়ে বিমান বা অ্যারোস্পেস শিল্পেও তারা বিশ্বের অন্যতম নিয়ন্ত্রক। শুনলে অবাক হবেন, ফ্রান্সই পৃথিবীর প্রথম দেশ যারা আইন করে সুপারমার্কেটের অবিকৃত খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বেঁচে যাওয়া এসব ভালো খাবার এখন বাধ্যতামূলকভাবে বিভিন্ন দাতব্য সংস্থায় দান করতে হয়। তাদের এই দারুণ উদ্যোগটি সারা বিশ্বেই ব্যাপক প্রশংসিত। ফ্রান্স পৃথিবীর সবচেয়ে বেশি পর্যটকের গন্তব্য। প্রতিবছর প্রায় 9 কোটিরও বেশি মানুষ এখানে ঘুরতে আসে। ফ্রান্সের কথা বলা হবে আর আইফেল টাওয়ারের নাম আসবে না, তা কি কখনো হয়? প্যারিসের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 330 মিটার উঁচু এই বিশাল লোহার কাঠামোটি শুধু ফ্রান্সের নয়, এটি যেন পুরো বিশ্বেরই এক রোমান্টিক আইকন। বিশেষ করে রাতের আধারে যখন হাজার হাজার সোনালি আলোয় এটি ঝলমল করে ওঠে, তখন আক্ষরিক অর্থেই সেখানে এক জাদুকরী মায়াজাল তৈরি হয়। 1889 সালে যখন আইফেল টাওয়ার তৈরি করা হয়, তখন কথা ছিল প্রদর্শনীর ঠিক 20 বছর পর এটি ভেঙে ফেলা হবে। কিন্তু পরবর্তীতে রেডিও অ্যান্টেনা হিসেবে কাজে লাগায় এটি ভাঙা থেকে বেঁচে যায়। শুনলে অবাক হবেন, শুরুতে প্যারিসের বিখ্যাত শিল্পী ও সাধারণ মানুষ এই বিশাল কাঠামোটিকে একদমই পছন্দ করেনি। তারা এটিকে শহরের সৌন্দর্য নষ্টকারী
কুৎসিত লোহার খাঁচা বলে এর তীব্র সমালোচনা করেছিল। অথচ আজ এটি ফ্রান্সের সবচেয়ে বড় গর্ব। শিল্প আর ইতিহাসের এক অনন্ত মহাসাগর হল প্যারিসের লুভর মিউজিয়াম। লিওনার্দো দা ভিঞ্চির বিশ্ববিখ্যাত রহস্যময়ী মোনালিসা থেকে শুরু করে প্রাচীন মিশরের গা ছমছমে মমি, মানুষের সৃষ্টিশীলতার এমন কোনো রূপ নেই যার দেখা এখানে মিলবে না। লুভর মিউজিয়াম এতটাই বিশাল যে আপনি যদি এখানকার প্রত্যেকটি শিল্পকর্মের সামনে মাত্র 30 সেকেন্ড করেও দাঁড়ান এবং দিনে 24 ঘন্টায় এটি দেখেন, তাহলেও পুরো মিউজিয়ামটি একবার দেখে শেষ করতে আপনার টানা 100 দিনেরও বেশি সময় লাগবে। এই জাদুঘরে প্রায় 3,80,000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন এবং 35,000-এরও বেশি অমূল্য শিল্পকর্ম প্রদর্শনীর জন্য রাখা আছে। একটু কল্পনা করুন তো, সাগরের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক পাথরের দুর্গ, আর জোয়ারের সময় চারপাশের সবকিছু পানিতে তলিয়ে গিয়ে সেটি পরিণত হয় সম্পূর্ণ বিচ্ছিন্ন এক রহস্যময় দ্বীপে। ঠিক রূপকথার বইয়ের পাতা থেকে উঠে আসা এমন এক জাদুকরী জায়গার নাম মন্ট সেন্ট মিশেল। এটি মূলত পাহাড়ের চূড়ায় তৈরি একটি বিশাল মধ্যযুগীয় মঠ। দূর থেকে একে দেখলে মনে হয় কোনো এক জাদুর বলে সাগরের বুক ফুঁড়ে এটি যেন শূন্যে ভাসছে। ফরাসি বিপ্লবের সময় এই ভয়ঙ্কর সুন্দর মঠটিকে একটি কুখ্যাত কারাগারে পরিণত করা হয়েছিল। চারিদিকে ভয়াল জোয়ার আর চূড়াবালির কারণে এখান থেকে কোনো বন্দিরই পালিয়ে যাওয়ার উপায় ছিল না, তাই একে সাগরের বাস্তিল বলা হতো। ফরাসি রাজাদের চরম বিলাসবহুল জীবন আর অঢেল সম্পদের সবচেয়ে বড় প্রমাণ হল রাজা চতুর্দশ লুইয়ের তৈরি ভার্সাই রাজপ্রাসাদ। শুনলে হয়তো হাসিতে ফেটে পড়বেন। শুরুর দিকে 2300টি কক্ষের এই সুবিশাল এবং পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রাসাদে কোনো আধুনিক বাথরুম বা টয়লেট ছিল না। প্রাসাদের সবচেয়ে সুন্দর অংশ হল অফ মিরর্স। এই আয়নার ঘরটি 357টি বিশাল আয়না দিয়ে সাজানো। 1919 সালে এই আয়নার ঘরে বসেই স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক ভার্সাই চুক্তি, যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল। ভার্সাই প্রাসাদের বাগানটি এতটাই বিশাল যে এর রক্ষণাবেক্ষণের জন্য একসময় হাজার হাজার মালি কাজ করত। রাজা চতুর্দশ লুই এই বাগানের ভেতরেই গ্র্যান্ড ক্যানাল নামের আস্ত একটি খাল খনন করিয়েছিলেন। সেখানে তিনি ভেনিস থেকে আনা ছোট ছোট গন্ডোলা বা নৌকায় করে ঘুরে বেড়াতেন। ভূমধ্য সাগরের তীরে ফ্রেঞ্চ রিভিয়েরা যেন এক বিলাসবহুল স্বর্গ। বিশ্বের বড় বড় ধনী ও তারকাদের ছুটি কাটানোর প্রিয় জায়গা এটি। এর আভিজাত্য এতটাই বেশি যে গ্রীষ্মকালে বিলিয়নিয়ারদের সুপার ইয়টের ভিড়ে সাগরে পার্কিংয়ের জায়গা পাওয়াই কঠিন হয়ে দাঁড়ায়। এই রিভিয়েরারই একটি বিখ্যাত শহর হল কান। প্রতি বছর এখানে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। অবাক করা বিষয় হল এই নীল উপসাগরের ঠিক পেছনেই পাহাড়ের ঢালে অবস্থিত গ্রাস নামের একটি ছোট্ট শহর, যাকে বলা হয় পুরো বিশ্বের পারফিউম বা সুগন্ধির রাজধানী। শ্যানেল বা ডিওরের মতো বিশ্বের সবচেয়ে দামি পারফিউমগুলোর জন্ম হয় এখানেই। গ্রীষ্মের শুরুতে ফ্রান্সের প্রোভেন্স অঞ্চলে পা রাখলে মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে দিগন্ত জুড়ে এক মায়াবী বেগুনি রঙের গালিচা বিছিয়ে রেখেছে। মাইলের পর মাইল বিস্তৃত এই ল্যাভেন্ডার ফুলের বাগানের অপার্থিব্য সৌন্দর্য এবং বাতাসে ভেসে থাকা স্নিগ্ধ সুবাস মুহূর্তেই যে কোনো পর্যটককে এক জাদুকরী ঘোরের মাঝে নিয়ে যায়। এটি শুধু একটি জায়গা নয়, যেন পৃথিবীর বুকে এক টুকরো বেগুনি স্বর্গ। ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্বজুড়ে ভালোবাসার শহর হিসেবে পরিচিত। এই শহরের ঠিক মাঝখান দিয়ে বয়ে চলা সিন নদীর উপর অবস্থিত এক বিখ্যাত নিদর্শন লাভলক ব্রিজ। পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রেমিক প্রেমিকারা প্যারিসে এসে ভিড় জমাতেন এই ব্রিজে। নিজেদের ভালোবাসাকে অমর করে রাখতে প্রেমিক প্রেমিকারা তালায় নাম লিখে এই ব্রিজের রেলিংয়ে আটকে দিতেন, আর তাদের ভালোবাসার বন্ধন যেন চিরকাল অটুট থাকে
সেই বিশ্বাসে চাবিটি ছুঁড়ে ফেলতেন সিন নদীর জলে। বছরের পর বছর জমানো প্রায় ৪৫ টন তালার ভারে ২০১৪ সালে ব্রিজের রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে। তাই নিরাপত্তার স্বার্থে ২০১৫ সালে কর্তৃপক্ষ সব তালা সরিয়ে ফেলে এবং নতুন তালা লাগানো ঠেকাতে সেখানে শক্ত কাচের প্যানেল বসিয়ে দেয়। ফরাসি সাহিত্য বিশ্বকে দিয়েছে কালজয়ী সব অমর সৃষ্টি। ভিক্টর হুগোর লা মিজারেবলস থেকে শুরু করে আলবেয়ার কামু, জপল সাত্রে বা ভলতেয়ারের মতো দার্শনিক ও লেখকদের চিন্তা পুরো পৃথিবীর সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফরাসি সাহিত্য শুধু কিছু গল্প নয়, এটি মানব জীবন, স্বাধীনতা এবং দর্শনের এক গভীর প্রতিচ্ছবি। ফরাসিদের শিরায় শিরায় মিশে আছে ফুটবল। মিশেল প্লাতিনির মতো ধ্রুপদী খেলোয়াড় থেকে শুরু করে জিনেদিন জিদানের মতো মাঝমাঠের জাদুকর, থিয়েরি অরির মতো গোল মেশিন কিংবা বর্তমান প্রজন্মের গতিদানব কিলিয়ান এমবাপ্পে, ফরাসি তারকারা যুগে যুগে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করেছেন। বিশ্বমঞ্চে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে বহুবার। ১৯৯৮ এবং ২০১৮ সালে তারা ঘরে তুলেছে বিশ্বকাপের সোনালী ট্রফি। এছাড়াও ১৯৮৪ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে ফরাসিরা। ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের স্বপ্নদ্রষ্টা এবং জনক বলা হয় ফরাসি নাগরিক জুলে রিমেকে। তারই হাত ধরে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং প্রথম দিকের বিশ্বকাপ ট্রফির নামও ছিল তার সম্মানার্থে জুলে রিমে ট্রফি। ফরাসি রান্নার স্টাইলকে সারা বিশ্বে ফাইন ডাইনিংয়ের জনক বলা হয়। সকালের নাস্তায় মসমসে ক্রিস্তা, ঐতিহ্যবাহী ব্যাগেট রুটি কিংবা রকমারি রঙের মিষ্টি ম্যাকারন, ফরাসিদের এই খাবারগুলো বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়। ফরাসিদের পনির বা চিজ প্রীতি রীতিমতো অবাক করার মতো। ফ্রান্সে প্রায় ১০০০ থেকে ১৬০০ ভিন্ন স্বাদের পনির পাওয়া যায়। আপনি যদি হিসেব করে প্রতিদিন একটি করে নতুন পনির খান, তবুও সারা বছরে তাদের পনিরের তালিকা শেষ করতে পারবেন না। আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই এত মজা করে খাই, তার নামের সাথে ফ্রেঞ্চ থাকলেও এর আবিষ্কার কিন্তু ফ্রান্সে হয়নি। ইতিহাসবিদদের মতে এই জনপ্রিয় খাবারটির প্রকৃত জন্মভূমি হল বেলজিয়াম। ফ্রান্সের সবচেয়ে বড় জাতীয় উৎসব হল ১৪ জুলাই বাস্তিল দিবস। এই দিনে ফরাসি বিপ্লবকে স্মরণ করে পুরো প্যারিস শহর সামরিক কুচকাওয়াজ এবং রাতের চোখ ধাঁধানো আতশবাজিতে সেজে ওঠে। আর সিনেমার জগতে বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব তো ফরাসি সংস্কৃতির এক বিশাল ও অভিজাত অংশ। ফ্রান্সে ১ এপ্রিল পালন করার নিয়মটা একটু আলাদা। এদিনে বাচ্চারা কাগজের তৈরি মাছ চুপিসারে বড়দের পিঠে আটকে দেয়। কেউ বোকা বনলে তাকে বলা হয় পোয়াসো দ্রাভিল বা এপ্রিলের মাছ। ফ্রান্সের মেন্টন শহরে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এক বিশাল লেবু উৎসব হয়। এই উৎসবে প্রায় ১৪০ টনেরও বেশি লেবু এবং কমলা ব্যবহার করে বিশাল সব ভাস্কর্য, গাড়ি এবং নকশা তৈরি করা হয়। পুরো শহর যেন লেবুর মিষ্টি গন্ধে মেতে ওঠে। শিল্প, সাহিত্য, ফ্যাশন আর রোমান্স সবকিছু মিলিয়ে ফ্রান্স যেন সত্যি রূপকথার পাতা থেকে উঠে আসা এক জাদুকরী দেশ। প্যারিসের ক্যাফেতে বসে কফি খাওয়া হোক কিংবা সিন নদীর তীরে প্রিয়জনের হাত ধরে হাঁটা, ফ্রান্স একবার যে ঘুরে আসবে তার হৃদয়ের এক অংশ আজীবনের জন্য সেখানেই থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বিশ্বপ্রান্তরের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য অ রোভরা, মানে ফরাসি ভাষায় বিদায়।